আসসালামু আলাইকুম প্রিয় প্রতিভা প্রকাশের বন্ধুরা। শুরু হচ্ছে কবিতা রিভিউ। আমাদের দীর্ঘদিন বিরতির পর আজ শুরু হলো ছড়া কবিতার উপর আলোচনা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান সময়ের গবেষক হাসান রাউফুন ভাই, এবং সেই সাথে আমি আছি। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি কবিতা রিভিউ। আপনারা জানেন যে আলোচনা কিংবা সমালোচনার মাধ্যমে আমাদের কবিতা হৃদ্য হয়। আমরা তাই মাঝে মাঝে ইচ্ছে করি কবিতার উপর আলোচনা করতে। এই মুহূর্তে প্রথমেই আমি পরিচয় দিতে বলবো আমাদের আমাদের খুব কাছের মানুষ হাসান রাউফুন ভাই, গবেষক। উনি তার সম্পর্কে একটু প্রাথমিক পরিচয় দিক, তারপরে আমরা আলোচনায় চলে যাব। ধন্যবাদ সবাইকে। আজকে যারা আমাদের এই কবিতার রিভিউয়ে উপস্থিত আছেন, যাদের কবিতা নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে, প্রত্যেকে এখানে যারা অনেকগুলি কবিতা দিয়েছেন তাদের কবিতা নিয়ে কথা বলবো। আমি হাসান রাউফুন, লেখালেখি করি, চেষ্টা করি ভালো লেখার জন্যে। পাশে মঈন মুরসালিন, প্রতিভা প্রকাশের কর্ণধার, তিনিও অনেক বছর ধরে পাশাপাশি, তার পাশাপাশি আমি আছি, আমি থাকছি। মাঝে মাঝে এভাবে আপনাদের সামনে উপস্থিত হব কিছু আলোচনা নিয়ে, কবিতা নিয়ে, গল্প নিয়ে। তো এর আগে আমরা কবিতা রিভিউ নামে ছোট ছোট করে, কারণ কবিতা একটু কবিতার চরিত্র গল্পের চরিত্রের মতো না, একটু কঠিন, ভাবনার বিষয়, বোধের বিষয়। তো আমরা এই সামান্য পড়ে, অল্প সময়ে পড়ে কিছু বলার চেষ্টা করব, কিছু নন্দন, কিছু ব্যাকরণ দিক আলোচনা করার চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন আপনারা। ধন্যবাদ হাসান রাউফুন ভাই। আমরা বেশি আগে ঘোষণা দেইনি, কারণ বেশি আগে ঘোষণা দিলে আমাদের সংখ্যাটা যদি খুব বেশি বেড়ে যায় কবিতার, তখন আসলে আলোচনা করা বেশ কঠিন হয়ে যায়। তো সেই হিসাবে আমরা চাচ্ছিলাম যে একটু কবিতা কমই আসুক এবং কবিতাগুলোর উপর সুন্দর আলোচনা হোক। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের এই আয়োজনটা একটা আড্ডার মতো। আমরা দুইজন এখানে আপনাদের পাশাপাশি বসে আছি, কিন্তু আপনারা অনেকেই দেখছেন। তো আমাদের ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে প্রতিভা প্রকাশ নিয়ে একটা কথা বলি। প্রতিভা প্রকাশ সবসময় চেষ্টা করে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে, কারণ আমি মনে করি বাংলাদেশে অনেক রকমের সাহিত্য সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে। আমিও স্বপ্ন দেখি অনেক রকম, আমার অনেক স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে, তারপরও স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই। আজ খুব মাথায় মনে পড়ছে আমাদের বাংলাদেশের 64,000 গ্রামে, কত হাজার গ্রাম জানি রাহুল ভাই, আমাদের গ্রামগুলোতে যদি প্রত্যেকটা গ্রামে যদি একটি করে পাঠাগার হয়, আমাদের বাংলাদেশের মানুষ যদি বইয়ের সাথে থাকে, তো আমাদের দেশটা না অনেক সুখী হতো আমার কাছে মনে হয়। তারপর আমরা সবাই ভালো আছি, সুখে থাকি, এবং আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে কাজ করছি আপনাদের সহযোগিতায়। তো আমরা এই মুহূর্তে কবিতা রিভিউ শুরু করব। প্রথমেই যে কবিতাটা আমরা আলোচনায় আনব, আমি কবিতাটা একটু পাঠ করছি, রাহুল ভাই তারপর আলোচনা করবেন। প্রথমেই যেই কবিতাটা জমা হয়েছে, আর আরেকটা কথা বলে রাখি, কবিতা রিভিউ নামে আমাদের যে পোস্টটা আমরা দিয়েছি, যে পোস্টটাতে লেখা আছে কবিতা রিভিউ, মানে #@ কবিতা রিভিউ নামে যে পোস্টটা আমরা দিয়েছিলাম, সেই পোস্টের ভিতরে কমেন্টে যারা কবিতাগুলো দিয়েছেন, আমরা সেখান থেকে কবিতাগুলো মূলত আলোচনা করব। এরপরে যদি আর কোনো বিষয় থাকে আমরা সেটা বলে দিব। তা আমি এই মুহূর্তে প্রথম কবিতাটি পাঠ করছি। প্রথম কবিতার শিরোনাম আষাঢ়ের রাতে, লেখক ওয়াহিদ ওয়াসিফ। নীরব প্রকৃতি, মানুষেরা ঘুমে, ঝিঝিরা ডাকছে ঝিঝি, আমিও তখন কবিতা লেখার ভাবনায় খুব বিজি। খুঁজে খুঁজে ফিরি শব্দ, ছন্দ, বিষয় আশয় যত, যাচ্ছে সময়, সময় দেখি না, হচ্ছে সময় গত। ডেকে ওঠে ওই ঝোপঝাড় থেকে ডাহকেরা দলে দলে, থেমে থেমে ডাকে ঘেঙর ঘেঙর বেঙ্গলু কম জলে। মাঝে মাঝে বয় মিষ্টি বাতাস,
গতিহীন ধীর বেগে, কালচে আকাশ চাঁদ তারা নেই ডাকছে গুরুম মেঘে। ঝুপ ঝুপ নেচে বৃষ্টিরা আসে, মুচকি মুচকি হেসে, কবিতার কথা ভুলে যাই আমি, চলে যাই ঘুম দেশে। এটি একটি কিশোর কবিতা আমি মনে করি। এই কিশোর কবিতার উপর এই মুহূর্তে আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই হাসান রাউফুন। ধন্যবাদ। আজকের প্রথম কবিতা ওয়াহিদ ওয়াসেক আপনাকে ছন্দবদ্ধভাবে কবিতাটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। কবিতা নন্দনের দিক দিয়ে বলা যায় একটা ভাব এবং তার কিছু আকাঙ্ক্ষা তিনি এখানে উপমা উৎপ্রেক্ষায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। মিল রয়েছে। কিশোর কবিতা, ছোটদের কবিতা অথবা মননশীল কবিতা, এটা তিনি 6 মাত্রার মাত্রাবৃত্ত উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং আমি বলবো যে তাকে সাধুবাদ জানাই। তিনি সফলতা দিকে গিয়েছেন। নীরব প্রকৃতি, মানুষেরা ঘুমে, ঝিঝিরা রাখছে ঝিঝি, আমিও তখন কবিতা লেখার ভাবনায় খুব বিজি। যদিও একটা ইংরেজি শব্দ ঝিঝির সাথে বিজি এসছে, হঠাৎ করে ইংরেজি শব্দ আসাটা একটু মানে অন্যরকম মনে হয়, বুঝতেও কষ্ট হয়। তবে বিজিটা যেহেতু খুব পরিচিত শব্দ, সেটা এখানে অত খারাপ লাগছে না। এবং তিনি ঘুমের সাথে একটা পরিবেশ, একটা ভাবের, নিজের ভাব, মানুষের ভাব এবং প্রকৃতির সাথে এখানে কিছু অনুষঙ্গ তিনি তুলে এনেছেন। একটা কবিতা উপস্থাপন করার জন্য কিছু অনুষঙ্গ লাগে, সেই অনুষঙ্গগুলো কিন্তু সম্পর্কিতভাবে মানে একটা প্রবাহমানতার মাধ্যমে এখানে তিনি উপস্থাপন করেছেন। তিনি খুব সচেতনভাবে শব্দগুলো পর্বে পর্বে এনে মানে অনুষঙ্গগুলো শব্দে গেঁথেছেন, বাক্যে গেঁথেছেন, তারপরে পর্বে কয়েকটা পর্ব মিলে তিনি তার ভাবটা তিনি উপস্থাপন করেছেন। এবং এখানে কোথাও গতি স্রোত হয়নি, পড়তে গিয়েও ওরকম মনে হয়নি, কারণ পর্বগুলো খুব 6 মাত্রার পর্বগুলো খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। তবে অনেকগুলো জ্যোতি ব্যবহার করেছেন, অনেকগুলো কমা ব্যবহার করেছেন। তো এই শব্দজ্যোতি আর কি, এটা শব্দজ্যোতি কমা। তো শব্দজ্যোতি আসলে এখানে লাগছে না আপনি যেগুলো ব্যবহার করেছেন, কারণ এখানে যেমন গতিহীনের পরে একটা কমা ব্যবহার করেছেন, ধীরে ধীরে বেগে। এখানে গতিহীন ধীর বেগে, গতিহীন ধীর বেগে। তো এখানে পর্ব, একটা পর্বই কিন্তু আমরা সাধারণত জানি যে কবিতার পর্ব, কমা বা সেমিকলন এগুলো ঘাটতি পূরণ করে, সেহেতু আর ওগুলো কবিতার জন্য আর লাগে না। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কবিতার জন্য। ধন্যবাদ হাসান রাউফুন ভাই, ভালো লাগছে। এবং আলোচনা আরও দ্রুত এবং সংক্ষিপ্ত আরও করতে হবে, কারণ অনেকের কবিতা জমা হয়েছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের চলমান যে ভিডিওটা দেখা যাচ্ছে লাইভে, এটার মধ্যে অনেকে কবিতা দিচ্ছেন। আসলে এখানে কবিতা দেওয়ার নিয়ম নেই। আমাদের যে পিন পোস্ট রয়েছে, মানে কবিতা রিভিউর যে পিন পোস্ট, সেই পিন পোস্টের কমেন্ট বক্সে কবিতাগুলো দিলে আমরা কিন্তু সহজে খুঁজে পাবো। এটা আপনাদেরকে বলে রাখছি। আর আমাদের আচরণ, কথাবার্তা আপনারা কেউ বেয়াদবের দৃষ্টিতে নেবেন না, কারণ আমরা ভালোবেসে আপনাদেরকে বন্ধু ভেবে এই সুন্দর একটা আয়োজনের চেষ্টা করছি এবং আপনারা যেন সুন্দরভাবে নেটওয়ার্কের সাথে দেখতে পান। এজন্য আমরা আমাদের অফিস রুমে না বসে আমরা কম্পিউটার রুমে বসে বসে কিন্তু এই কাজগুলো করছি। তো আমাদের আসলে অনেক ইচ্ছে, অনেক আনন্দ, সবাইকে সাথে নিয়ে কিছু একটা করি, সবসময়ই তাড়না অনুভব করি। সেই তাড়না থেকেই আসলে এইরকম একটা আয়োজন। তো এই মুহূর্তে আমরা আরেকটি কিশোর কবিতা পাঠ করব। সেটা লেখক হলো সুব্রত চৌধুরী। লেখা শিরোনাম মামার বাড়ির সুখ। খুশির রেলে পাখা মেলে খোকা মামার বাড়ি, মাথা তুলে ছন্দে দুলে লিচু আমের শাড়ি, কাঁঠাল গায়ে হলদে ছোপ আর সিঁদুর রঙে আম, কাঁঠাল গায়ে হলদে ছোপার সিঁদুর রঙে আম, থোকা থোকা ঝুলছে লিচু রসে বরা জাম, খোকার দুপুর ঝুমুর ঝুমুর ঘুঙুর পায়ে নামে, খুশির গালা ভরে ডালা মধু মাখা আমে, ঝিঝি ঝিরি ঝিরি হাওয়ার সিঁড়ি টসটসে জামলাল, আঁচল ভরে মুখে পুরে খোকার জীবন গাল, গাছের ডালে সুরের তালে মাতে পাখি গানে, মিষ্টি রসে সুরাবেশে ডাকে খুশির বাণী,
গাছের তলে মিষ্টি ফলে রঙিন হাসি মুখে মনময়ূরী পেখম মেলে মামার বাড়ির সুখে। ধন্যবাদ সুব্রত চৌধুরী দাদাকে। আসলে মানে তাৎক্ষণিকভাবে পাঠ করতে গেলে আসলে আমরা তো আবৃত্তিকার না, তাৎক্ষণিকভাবে আবৃত্তি করাটাও কঠিন। জাস্ট যতটুকু চোখের দৃষ্টিতে পাঠ করা যায়, রাউফোন ভাইয়ের চশমা চোখে, আমিও চশমা চোখে, আসলে আমাদের চোখগুলির উপরে আমরা খুবই নির্যাতন করি সারাক্ষণ কম্পিউটার বা ডিভাইসের সামনে থেকে, কিংবা বইয়ের পাতায় চোখ গুজে। তা আমরা এই মুহূর্তে আলোচনা শুনবো সুব্রত চৌধুরীর মামার বাড়ির সুখ ছড়া কবিতার উপরে আলোচনা করছেন রাউফোন ভাই। ধন্যবাদ। আমাদের আজকের দ্বিতীয় কবিতা মামার বাড়ির সুখ, সুব্রত চৌধুরী। আপনিও ভালো লিখেছেন। আপনার কবিতাটা যখন মইন পড়ছিল তখন আমাদের জসিমউদ্দিনের কথা মনে পড়ছিল। জসিমউদ্দিন যদিও মাত্রাবৃত্তে এইসব কবিতা লিখেছেন। জসিমউদ্দিনের মামার বাড়ি আমার বাড়ি এরকম 2-3টা কবিতা আছে। এটাও আমাদের লোক কবিতা বা লোকগীতির মধ্যে আমাদের ওইগুলো পাওয়া যেত, ওখানেও আছে। তো আপনার উপস্থাপনটা ভালো লেগেছে। এখানে আপনি মাত্রাগুলো সচেতনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তারপরেও আমি আপনাকে দুই একটা কথা বলবো যে আপনার মাত্রা যেহেতু একটা পর্ব, মাত্রাগুলো একটা পর্বে আনা হয়, আর পর্বগুলো যদি একটু সচেতন হয়, পর্বগুলো যদি একটু অর্থবোধক হয়, তাহলে কবিতার অর্থগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়। যে এটাও একটা কিশোর কবিতার মতো, এটাও একটা ছোটদের কবিতা। যেমন খুশির রেল, এখানে রেল আপনি নতুন একটা উপমা দেওয়ার চেষ্টা করেছেন। রেলটা এনে খুশির একটা রেল, খুশির জোয়ার আমরা জানি, খুশির যাতনা, খুশির বিভিন্নভাবে খুশিকে আমরা বিভিন্ন শব্দে উপস্থাপন করতে পারি। আপনি রেলের মাধ্যমে উপস্থাপন করেছেন, কারণ রেল গতির সাথে তুলনা করেছেন। তারপর পাকনা মেলে খোকার মামার বাড়ি। এখন খোকার মামার বাড়ি এই পর্বেটা, যেমন খুশির রেলে এই পর্বটা আমরা সুন্দর একটা অর্থপূর্ণ পর্ব পাচ্ছি, পাকনা মেলে পাচ্ছি খোকার মামার, এই খোকা মামার বাড়ি, খোকা মামার। এখন এইখানে একটু চিন্তা করুন, খোকা মামারটা একটু চিন্তা করবেন এই পর্বে। মাথা তুলে ছন্দে দুলে লিচু আমের শাড়ি, কাঁঠাল গায়ে হলদে ছোপ আর সিঁদুর রঙে আম। হলদে ছোপার, এখানে ছোপার একসাথে পড়তে হবে পড়ার সময়। আর এই সিঁদুর রঙে, রং এ না দিয়ে রঙে দেবেন, তাহলে আপনার এখানে আর ওই পর্বটা এই একটু হবে না, মানে সমস্যা হবে না পড়তে। রং এ দিয়েছেন, না দিয়ে রঙে এ কাট দিলেই হয়ে যাবে রঙে। আর আরেকটা বিষয় যেটা এখানে আপনি কিছু মিল, কারণ আমরা এখানে আসলে অন্তমিলকে বুঝি, কিন্তু 33 প্রকার এই মিল আছে, যে মধ্যমিল, অন্তমিল, ধ্বনি মিল, শ্রুত্ব মিল, এরকম অনেক মিল রয়েছে। তো আপনি এখানে কিছু খোকার দুপুর, ঝুমুর ঝুমুরু, ঘুঙুর পায়ে নামে, এখানে এরকম অনেকটা জায়গায়, ঝিঝির জায়গায় সিঁড়ি, মানে কয়েকটা শব্দে আপনি এখানে অনেকগুলো ধ্বনি মিল আনার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাউফোন ভাই। আপনার প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আমরা আপনাদেরকে কিছুই দিতে পারছি না। আমাদের পেঁচাল আপনারা শুনছেন, এটাই আমরা আনন্দিত। আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিছুই তো পারি না, যা পারি একটু করি। রাউফোন ভাই, আমরা পরবর্তীতে যে কবিতার উপর আলোচনা যাব, কবিতাটির শিরোনাম 71-এর যিশু। কবিতাটা বেশ বড় করে ফেলেছে, যার ফলে আমি পুরোটা পাঠ করব না, অল্প কিছু পাঠ করছি। আপনি তো এক নজর অলরেডি দেখেছেন, তো আপনি আলোচনাটা করবেন, আমি কিছু অংশ পড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে অনেকের কবিতা জমা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনারা যদি চান আপনার কবিতার উপর আলোচনা হোক, কবিতা রিভিউ # দিয়ে কবিতা রিভিউ নামে যে আমাদের পোস্টটা দেওয়া আছে পিন পোস্টে, সেই পিন পোস্টের কমেন্ট বক্সে আপনার কবিতা দিলে আপনার কবিতা নিয়ে আলোচনা হবে। আমরা এই মুহূর্তে কবিতা পাঠ করছি। লেখক নাম আলাদাভাবে নেই, আইডিতে নাম লেখা আছে ফাহাদ হুসাইন ফাহিম। কবিতার শিরোনাম 71-এর যিশু। শুনেছি মা, রূপসী বাংলায় নাকি দাবানল জ্বালিয়েছে, পাক হায়নাদের প্রাণহর দল। ওরা নাকি মানুষ মারে অবলীলাক্রমে, আমাকেও কি মারবে ওরা এসে সদল বল। কি হয়েছে কথা বলো না আমাকে মা, কেন মা? ওই যে দেখো মিলিটারিয়া বিদ্যুটে গাড়ি, দাদুকে মেরেছে, বাবাকে মেরেছে, পুড়িয়ে দিয়েছে পাড়ার সকল বাড়ি। আচ্ছা যাক, আমি আলোচনার মানে কবিতাটা দীর্ঘভাবে পাঠ করছি না। পুরনো একটা বিষয়, মানে পুরনো বলবো এই কারণে যে মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন বিষয় এখানে আসছে, এটা নিয়ে আলোচনা করবে রাউফোন ভাই। তবে আমি নতুন বন্ধুদেরকে অনুরোধ করব,
আপনারা দয়া করে একটু কথা শুনবেন। সেটা হলো, আপনারা যদি নিয়মিত নতুন আধুনিক কবিতা না পড়েন, আধুনিক সময়ের লেখাগুলো না পড়েন, আপনি যতই ভালো লেখার চেষ্টা করেন কিংবা আপনি যতই মেধাবী হন না কেন, সফল হতে পারবেন না যদি আপনি আধুনিক সময়ের লেখাগুলো না পড়েন। আমার কাছে মনে হয় যখনই দেখি যে একটা দীর্ঘ কবিতা, যখনই একজন মানুষের নামগুলোকে দেখি একটা দীর্ঘ নাম, সেইগুলো তখনই মনে হয় যে একটু দুর্বলতা রয়েছে। আমরা জানি যে আধুনিক সময়ের কবিদের নামগুলো সাধারণত দুইটা অক্ষরের হয়। এটা শামসুর রহমান, আল মাহমুদ, হেলাল হাফিজ, যাই বলেন না কেন, অধিকাংশ কবিদের নাম দেখবেন দুই অক্ষরের। এটা নামগুলো মনে রাখতেও সহজ হয়। তো ফাহাদ হুসাইন ফাহিম, আপনার নামটাকে দুই অক্ষরে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে যে আপনার নামটা মানুষ মনে রাখতে পারবে সহজে। এটাও একটা বিষয়। আর আনুষঙ্গিক আশেপাশের বিষয়গুলো নিয়ে রাউফুন ভাই বলছেন এবং আশা করি আরও বলবেন। তো এই মুহূর্তে ৭১-এর যিশু নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবেন রাউফুন ভাই। ধন্যবাদ ফাহিম আপনাকে, ফাহাদ হোসেন ফাহিম। আপনি ৭১-এর যিশু নামে একটা কবিতা আমাদের এখানে দিয়েছেন। কবিতা আসলেই ভাবপূর্ণ কবিতা, যেহেতু মুক্তিযুদ্ধের, যদিও এটা মুক্তিযুদ্ধের পরে না, মুক্তিযুদ্ধের সময়ের, মানে মুক্তিযুদ্ধ একজন ৭১-এর যিশু, তার মানে যে নায়ক, তিনি বিভিন্নভাবে বাংলাদেশকে স্বাধীন করবেন, রক্ষা করবেন, সেই প্রেক্ষাপটে তিনি কবিতাটা লিখেছেন। কিন্তু তিনি কবিতার, আমি যতটুকু জানি, আপনি যেহেতু কবিতা যখন উপস্থাপন করবেন তখন একটা আপনার বোধ থেকে উপস্থাপন করবেন, কিন্তু পাঠক যখন সেটা পড়বে তখন তার বোধ থেকে সেটা পাঠ করবে সে, এবং সেই পাঠক যখন পাঠ করবে তখন তার কাছেও কিছুটা উপস্থাপনের সরলতা, বলছি আমি, অর্থের দিক দিয়ে বলছি না, অর্থ এটা গাম্ভীর্যপূর্ণ হতে পারে বা রূপক হতে পারে, সেটা বলছি না, কিন্তু উপস্থাপনের ক্ষেত্রে পর্বটা একটু জরুরি ছিল, কারণ এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে। তো এখানে অনেকগুলো বিষয় এসছে, তো অনেকগুলো বিষয় যখন আপনি এখানে কিছু অনুষঙ্গের মাধ্যমে উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলো যদি পর্বে ক্লিয়ার হতো, তাহলে ৪-৫টা পর্ব, এখানে আপনি ৪-৫টা বিষয় উপস্থাপন করেছেন, তো সেটা ক্লিয়ার হলে আমাদের কাছে একটু আরও সহজ হতো পাঠক হিসেবে। আর তারপরে আপনার শব্দগুলো অনেক সময়, যেমন ধরেন আপনি প্রথম শুনেছি মা রূপসী বাংলার নাকি দাবানল, হ্যাঁ, জ্বালিয়েছে পাক হানাদারের প্রাণহর দল, এখানে প্রাণহর দলে, দাবানলে, এখানে আরও আছে বলে। তো এখানে আসলে সদল বল না, সদল বলে, মানে তারা যদি যুদ্ধ করবে বা রক্ষা করবে, সদল বলে একারটা দিলে ওইটা অর্থপূর্ণটা হতো। তো এখানে আপনার, আমি প্রথমত বলবো যে আপনি মিল দিয়েছেন, মিল দিলে ছন্দটা চায়, মানে ওই প্যারাগুলো অথবা ওই পর্বগুলো ছন্দ আশা করে আর কি। তো এখানে মিল, যদিও নজরুল ইসলাম গদ্য কবিতা লিখেছেন কিন্তু মিল দিয়েছেন, মিল ছাড়া লিখতে গিয়েও মিল দিয়েছেন। তো গদ্য কবিতা মিল থাকতে পারে, কিন্তু এভাবে একেবারে 2 লাইন পর পর মিল থাকবে এরকম কিন্তু গদ্য কবিতা এখন নাই, যে আমরা প্রায় 2 লাইন পর পর মিল দেব কিন্তু সেটা গদ্য হবে, কারণ এখানে ছন্দের সমস্যা আছে, পর্বের সমস্যা রয়েছে। তো এই দুইটা আপনি একটু দেখবেন, ছন্দ পর্ব। আর বানানগুলো তো আছেই, বানানগুলোও আপনি দেখবেন, কারণ বানান কিন্তু কবিতার অর্থ চেঞ্জ করে দেয়। কারণ অনেক বানান আছে যে বানান একরকম বানান, কিন্তু ওটার আমরা কবিতার সাথে মিলাইতে পারছি না, কারণ এটার সমার্থক শব্দ অথবা এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো কুল, করসুল ও সুকুল আর কয়দুর্গুর সুকুল, এখন এই কোন কুলে কোন কুল ধরবো আমি, এখন 2 কুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে, সে তো আপনাকে দেখতে হবে যে দীর্ঘকার দিয়ে লিখবেন আর রসুকার দিয়ে লিখবেন। তো এখানে বানানগুলো আপনি দেখবেন, আশা করি আপনি আপনার যে ভাব আছে সেই ভাবটা আপনি আপনার কবিতার সম্ভ্রম রক্ষা করতে পারবেন এবং সোনার বাংলার সম্ভ্রম রক্ষা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাউফুন ভাই, খুব চমৎকার আলোচনা হচ্ছে এবং সকলেই খুব উৎসাহিত করছেন, অনেকেই কমেন্ট করছেন। আমি কি 2-1জন কমেন্ট যারা করছেন তাদের নাম বলবো, বা যারা লাইভ দেখছেন আমি জানবো না, আমি কয়েকজনের নাম অন্তত বলি, কারণ দেখা যাচ্ছে 39 জন কমেন্ট করেছে, আসলে সবার নাম বলা জানি না পারবো কিনা বলতে, আমি তারপরে বলে দিচ্ছি। সেটা হলো সুব্রত চৌধুরী দাদা দেখছেন, নুরুন নওয়াজ, আরিফ হাসান, রকিবুল ইসলাম, ইউসুফ আউলিয়া, কামরুল আলম, সাজেদ আলী হেলেন আপু দেখছেন, হালিম নজরুল ভাই, তারপর রকিবুল ইসলাম ভাই, সুমন বণিক দাদা, আশরাফ বাবু ভাই, তারপরে মহসিন জিএম মহসিন ভাই, তারপর জসিম মেহবুব ভাই চট্টগ্রাম থেকে আমাদের সিনিয়র বড় ভাই, উনি দেখছেন, তারপর মলয় বাগচি দাদা দেখছেন, জাহিদ ইসলাম, সজীব শাইন, অনেকে আপনারা আছেন, কমেন্ট করছেন। আমাদের পাশে থাকুন, ভালো লাগলেও থাকুন, ভালো না লাগলেও থাকুন। আর আমরা কিন্তু এরকম পাগলামি করে যাব, আপনাদের যদি পরামর্শ দেওয়া থাকে পরামর্শ দিবেন এবং আমরা চেষ্টা করব, কিন্তু আমরা চাই সবসময় এরকম পাগলামির মধ্যে দিয়ে থাকতে। তা আমরা এবার পরবর্তী কবিতায় যাই।
পরবর্তী কবিতাটি যিনি দিয়েছেন ওনার নাম মোসাম্মদ শরীফা খাতুন লিমনি। ওনার লেখা শিরোনাম সুখ দুঃখ। জীবনের রন্ধ্রে রন্ধ্রে, রন্ধ্রে রন্ধ্রে বানানটাই সম্ভবত ভুল রাফন ভাই এখানে। জীবনের রন্ধ্রে রন্ধ্রে যখন বেদনার ঘনঘটা, অতল গহীন তলানিতে দেখি একটু সুখের ছটা, মুঠিতে মোড়ায়ে সুখ কুড়ায়ে দুঃখের পাশে রাখি, উড়ে যাক বিমানে বেদনাকে নিয়ে দুঃখ পাখি। আমি আপাতত আর দীর্ঘ পাঠ করছি না, আলোচনা করছেন রাফন ভাই। ধন্যবাদ কবি আপনাকে। আপনারা আমাদের বাংলা সাহিত্যে মহিলা কবি খুব কম, আপনাকে পেয়ে আমরা ধন্য। হয়তো বাংলা সাহিত্যে আমরা আরেকজন সুফিয়া কামাল অথবা আরেকজন কবি পাব। আপনার কবিতা, আপনার ভাবটা ভালো, উপস্থাপনের কাছে কিছুটা আমার কাছে মনে হয়েছে দুর্বল। উপস্থাপনটা যদি একটু সবল করা যায়, মিল দিয়েছেন যেহেতু, সেহেতু ছন্দটা একটু যদি ভালোভাবে আঁটিসাটি করে বেঁধে নেন, তাহলে মানে কবিতাটা আরও হৃদয়গ্রাহী হবে, আরও স্বচ্ছন্দ ভাব প্রকাশ করবে। ঘর সামলানোর মতোই কিন্তু কবিতা সামলানো, কারণ আপনি ঘর সামলাতে পারেন, সেহেতু কবিতাও আপনার দ্বারা সম্ভব। জীবনের রন্ধ্রে রন্ধ্রে যখন বেদনার ঘন ঘটা, অতল গহীন তলানিতে দেখি একটু সুখের ছটা, মুঠিতে মুড়োয় সুখ কুড়ায়ে দুঃখের পাশেই রাখি, উড়ে যাক অভিমানে। এখানে এসে আমরা উড়ে যাক অভিমানে, আগে যেরকম বললাম মুঠিতে মুড়োয় 6-6 পড়তে গেলাম অথবা 4-4 পড়তে গেলাম, স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ধরতে পারি, কিন্তু এখানে উড়ে যাক অভি মানের বেদনাকে, ওই উড়ে যাক অভি মধ্যখণ্ড যদি করি, উড়ে যাক অভি মানে বেদনাকে নিয়ে দুঃখ পাখি, নিয়ে দুঃখ। আবার এখানে একটা পর্ব, ছোট একটা পর্ব, 4-এর পর্ব চলে আসলো। তো আমি আশা করবো আপনি এই যখন, কারণ ছন্দ তো গতি, তো 3 গতিতে কবিতা পড়া যায় না, একটা গতিতে কবিতা পড়তে হয়, বিধায়ী ছন্দ লাগে। কারণ 3 গতি একসাথে যদি পড়তে যান, পড়তে পারবেন। একজন কবি যদি কাহিনী কাব্য লেখে, তাহলে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত 3 গতিতে 3টা ছন্দে আনতে পারেন। কারণ স্বরবৃত্ত হলো উচ্ছলতা, তার মানে আনন্দ, আর বেদনা যখন আসে তখন মাত্রাবৃত্ত আসে। আর যখন একেবারে বিচ্ছেদ ঘটে যায়, হ্যাঁ, ভাব গম্ভীর, মানে আর তার এপাশ একুল ওকুল কেউ থাকে না, পাশাপাশি বসে থাকে বনলতা সেনের মতো, কাউকে সামনে নিয়ে, আমার মৃত্যুকে সামনে নিয়ে যখন বসে থাকে অথবা কষ্টকে সামনে নিয়ে বসে থাকে, তখন ও অক্ষরবৃত্তে লেখে। তো সেহেতু আপনি এই স্বর, মাত্রা এবং অক্ষর, এই 3টা একটু যদি আপনি একটু দেখতেন, আমরা আপনার কাছ থেকে আশা করি ভালো কবিতা পাবো। আপনার কবিতা ভালো, আপনার মানে গভীর, এখানে আনন্দের সাথে আপনি কবিতা দেওয়ার চেষ্টা করেছেন। ধরার সবই সুখের কাতর, এখানে ধরার সবই সুখের কাতর, সুখে কাতর না হয় সুখের কাতর, দুঃখতে যেতাই মরা। এখন এখানে আপনার পর্বগুলো যদি ওরকম দুঃখতে কি, এটা আমরা আসলে আমরা সেই আধুনিক কবিতায় আমরা এখন বাস করছি, আমরা সেই মধ্যযুগের কবিতায় আমরা বাস করছি না। আমাদের কাছে ধরার সবই, ধরার শব্দ এখানে কোন শব্দ, মানে ধরারটা কি আপনার কাছে ওরকম আপনি বলেন কিনা, কথায় কথায় বলেন কিনা যে আমি পৃথিবীতে বাঁচি, আমি ধরায় বাঁচি, আমি ধরাতে আছি, মানে এই ধরা, তারপরে নিচে সুখ, সে তো সুখেরই প্রতিদানে গড়া অন্য ধারা, মরা আর ধারা। এখানে মিলের ক্ষেত্রেও কিন্তু এটি দুর্বলতা লক্ষ্য করছি। আপনি পড়াটা মরা অকার অ, আর পরটা ধারা আকার, তাহলে ধারা এখানে মারতে পারবেন, ধারা মারা হতে পারে, কিন্তু আপনি এখানে নিজেই ধরাকে একের মরা সরাগানে দিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন আবার। ধন্যবাদ রাফুন ভাই, খুব চমৎকার করে আলোচনা হচ্ছে। আমার জীবনের অনেক বড় একটা দুঃখ হলো যে আমরা যখন কোনো লাইভ করতে যাই কিংবা কোনো প্রোগ্রাম করতে যাই, তখন ইনবক্সে ভালোবাসা উপচে পড়ে। মানে আমি চাই না আমার জীবনে কোনো মেসেঞ্জার থাকুক, কিন্তু যত ভালোবাসা আছে, লাইভ শুরু হইলে মেসেঞ্জারে সবাই মিলে চুলকাতে থাকে, এত কষ্ট লাগে, বকতে পারি না, সইতে পারি না, সবচেয়ে ভালোবাসার মানুষ। ইদানিং এই যে এখন অলরেডি জ্বালাচ্ছে কয়েকজন মানুষ, খুব মন খারাপ লাগছে, কারণ হতে পারে তারা জানেও না যে লাইভ চলছে, এগুলো জানা উচিত। তারপরে রাহুল ভাই, আমার হাতে যেই ছড়াটি আসছে শাপলা শালুক, সেটা হলো মলয় বাগচি, দাদার চমৎকার ছড়া লিখেন। শাপলা শালুক ফুটেছে কি লাল দিঘিটার জলে, আন্দ্রে বুবু দেনা আমায় পর্বমালা গলে, আর দেনারে ট্যাপের ফলটি খাবো দুজনে মিলে, আজকে আমরা সাঁতার কাটবো চিনি ঢাঙা বিলে, মাকে না হয় বুঝাবো আজ দিয়ে শাপলার ডাঁটা, একটু রেগে বলবে আমায়, বলবে না হয় যাতা। এখানে ছন্দ মানে মাত্রায় অন্ত মিলে একটু দুর্বলতা হয়ে গেল।
তারপরে শাপলার মালা পরে দুজন, বেড়াবো হাত ধরে, তুলতে হবে ঢেপের ফল আজ, খাবরে অনেক করে, মা না হয় একটু আধটু বকুনি দিতে পারে, দেখিরে চল কেমনে ফুটলো দাঁড়িয়ে দিঘির পারে। ছড়াটি চমৎকার, তবে একটা জায়গায় অন্ত মিলে আমার একটু হুচট লেগেছে, এটা আমারও ভুল হতে পারে। আলোচনা রাউফান ভাই করবেন। হ্যাঁ, কথা বলছেন রাউফান ভাই। ধন্যবাদ মলয় বাগচি, আপনি আমাদের সাথে আছেন এবং আপনি আশা করছেন যে আমাদের এই আড্ডায় যুক্ত হবেন এবং আমরা আপনাকে যুক্ত করতে পেরেছি বা আপনি যুক্ত হয়েছেন, এজন্য আমরা সবাই সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করছি। আপনার শাপলা শালুক একটা কিশোর কবিতা। শাপলা শালুক ফুটেছে কি, যদিও এখানে আপনি পর্বে 4 দেওয়ার চেষ্টা করেছেন এবং এই 4 যথাযথভাবে ব্যবহার করেছেন, শেষে 3 দিয়েছেন, 3-এ কোনো ঘাটতি নেই, 3-এ ঠিক থাকবে। ফুটেছে কি 4। তারপর আমার কথা হলো যেখানে যে আনরে বুবু দেনা আমায় পরব মালা গলে, প্রথম পর্বটা আপনি মালা গলায় পরলেন ঢ্যাপের ফুল দিয়ে, ভালোই লাগলো আপনাকে, যদিও সামনে কুরবানি, এরকম অনেক মালা অনেকেই পরে থাকেন। আর দেনারে ঢ্যাপের ফলটি খাবো দুজনে মিলে, এখন খাবো দুজনে মিলে দিয়েন না, দুজন মিলে দিয়েন, দুজন মিলে দিলেই হয়ে যাচ্ছে, দুজনে আর এখানে একার ওই বিভক্তিটা আর লাগছে না। যদিও আমরা মধ্যযুগের কবিদের কিন্তু দেখি অনেক সময় বিভক্তি ছাড়াও কিন্তু কবিতা তারা প্রকাশ করছে। বিভক্তি অতিরিক্ত দিলে সমস্যা হয় ছন্দের, আর না দিলে সমস্যা হয় অর্থের। এটা হচ্ছে বিভক্তির একটা কাজ। যে অনেক সময় এমন একটা কবিতা যদি লাইন বলি যে 7 ভাই যুক্তি করে ইসুপ ফেলিল কুয়ায়, এখন এটা মধ্যযুগের আলোয়ালের একটা কবিতা, যে এখানে বিভক্তি কিন্তু কমতি আছে, যে 7 ভাই যুক্তি করে ইউসুফ ফেলিল কুয়ায়, ইউসুফ কিন্তু কিছু ফেলে নেই, ইউসুফকে ফেলছে কুয়ায়। 7 ভাই যুক্তি করে ইউসুফকে কুয়ায় ফেললো, কিন্তু ইউসুফ ফেলিল কুয়ায়, দেখেন অর্থটা কোথায় যায়। আবার ধরেন আমরা যদি আধুনিক একটা কবিতা, ওই যে আমাদের সত্যেন্দ্র দত্তের একটা কবিতা আছে যে ওই যে কুকুর আসিয়া এমন কাবড় দিল পথিকের পায়, এখানে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়, কুকুরে কামড়া, কুকুরকে কামড়ানো কিন্তু হবে এখানে বিভক্তি, কিন্তু কুকুরকে কামড়ানো কিন্তু ভিন্ন অর্থ। কুকুরকে কামড়ানো মানে আমি কুকুরকে কামড়ালাম, আর কুকুরে কামড়ানো মানে যেটা কুকুর কামড়িয়েছে। তাই এখানে দেখেন বিভক্তির কারণে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যায়। ছন্দ তো এখানে আপনার ছন্দ পতন হয়েছে কিন্তু অর্থের ভিন্ন হয়নি, যে খাবো দুজন মিলে, দুজন দিলে মাত্রা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জায়গা যেটা হলো যে যেটা ওই যে মইন পড়তে গিয়ে বললো যে মাকে না হয় বুঝবো আজ। এখন আপনি যখনই স্বরবৃত্ত লিখতে যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আগে রুদ্ধ দিবেন পরে মুক্ত দিবেন। রুদ্ধ মুক্তের খেলাটা জমে বেশি প্রতিটা পর্বে আর কি, পর্বে আগে রুদ্ধ দিলে, যেমন এখানে মাকে না হয় বুঝাবো আজ, না মাকে না হয় আজ বুঝাবো, মাকে না হয় আজ বুঝাবো। দেখেন আজ বুঝাবো আর বুঝাবো আজ, আপনি পর্বটা বারবার একটু পড়ে দেখেন আপনার কানে কিরকম খেলা করে। দিয়ে শাপলার ডাঁটা, এখন জাতার সাথে ডাঁটা, এখন ডাঁটা টা আর ঠ, শ্রুত্ব মিল আমাদের এখানে আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ট ঠ ড ঢ, মানে এখানে আপনি অল্প প্রাণ এবং মহাপ্রাণের মিলটা দিয়ে মানে সার্থক মিল ব্যবহার করতে পারবেন। কিন্তু জাতা তর সাথে ধ যায়, ত থ যায়, যা টা হলে পরে মিলতো, এখানে ব্যতিক্রম মিল, এটাকে কিন্তু ব্যতিক্রম মিল বলা হয়। এক শব্দের সাথে 2 শব্দ অথবা ভিন্ন শব্দ, এরকম আমরা অনেক সময় বাংলা সাহিত্যে দেখে থাকি। তো এইখানে আপনি ওই মিলটার ক্ষেত্রে একটু দেখবেন, এখানে আসলে ডাটার সাথে যাতা একটু মিল, দুর্বল মিল, যদিও মিলটা কান নিচ্ছে কিন্তু চোখ কিন্তু দেখছে। ছন্দ শুধু কান নেয়, চোখ দেখে না, কিন্তু মিলটা কান নেয়ও এবং চোখ দেখেও, পাশাপাশি দুটি কাজ করে এখানে। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার একটা ছড়া উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ রাউফান ভাই, এই মানে অনেক কষ্ট করে আলোচনা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা আরেকটি কবিতা পাঠ করব। কবিতার শিরোনাম এলোমেলো, কবি এম.জি. মহসিন। এক বালতি জলের মধ্যেই আমি যখন খুঁজে ফিরি যৌবনবতী কোনো তিমির জলকেলি, তুমি তখন ব্যাঙের ছাতার নিচে নিজেকে লুকাও। আস্ত একটা পৃথিবী সমেত আমরা ভাবি পৃথিবী এতটুকুই, অতঃপর এক নিদ্রাভুক সন্ধে দরজায় এসে ঘুমিয়ে পড়লে আমরাও শুয়ে পড়ি তার পাশে। এভাবে সারাদিনের হিসেবের খাতাটা অনাদরে এক পাশেই পড়ে থাকে আজীবন। সভ্যতার অগোচরে দ্বীপপুঞ্জে যে বৃক্ষ বেড়ে ওঠে একাকী, তার খবর রাখে না সংসারী পাখিরাও। বায়ুখাদক চৈত্রের দুপুরগুলোর কথাই শুধু মনে রাখে নতুন রোপণ করা গাছগুলো, অথচ
কত ভোরের হাওয়ারা তার গায়ে মেখে দিয়ে গেছে হিমেল আতর, পাতায় তার হিসেব লিখে রাখেনি কোনো দিন কালো চশমায় ঢাকা চোখ, যা পাওয়া হয়েছে তা পাওনা ভেবে। মূলত একটা ফেলে দেওয়া সূচ খুঁজে চলি আমরা সবাই, ফুরাত কুল থেকে আন্দামান, নিকোবর থেকে হিমালয়। আমরা ভাবিনি সে সূচ খুঁজতে আমার মাথায় মাথায় ঠুকর লেগে আমাদের নিঃশ্বাসে নির্গত হয়েছে কতটা বিষ। দাড়িপাল্লায় মেপে দেখিনি প্রেম আর ঘৃণার মাঝখানে ব্যবধান কত। অসাধারণ একটি কবিতা লিখেছেন এমজি মহসিন। এটা আসলে নামটাই মানে মনে রাখাটা কঠিন হয়ে যায়, জি এম মহসিন না এমজি মহসিন, অনেক সময় আমি নিজেও বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু অসাধারণ কবিতা লেখেন, আমি তার একজন ভক্ত। মহসিন ভাইকে ধন্যবাদ অসাধারণ কবিতার জন্য। এবং আপনার কবিতায় সবসময় আমি রূপক চিত্রকল্প খুঁজে পাই, আমার খুবই ভালো লাগে। আপনার কবিতার উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন রাউফন ভাই। আর রাউফন ভাই একটা কথা বলে রাখছি, আর অনেকগুলো কবিতা আছে, আর বেশি দীর্ঘ কিন্তু করা যাবে না, একটু দ্রুত ইয়া করতে হবে। ধন্যবাদ মহসিন ভাই, আপনার মহসিন আলী। এম জি মোহাম্মদ অন্য কিছু হবে, কিন্তু নামটা সুন্দর করবেন আপনার কবিতার মতো। আপনার কবিতা মুগ্ধ হয়েছে আমি কবিতাটা পড়ে। কারণ কবিতার চরিত্র হলো সম্মোহনী শক্তি, মানে কবিতার বড় শক্তি সেটা হলো সম্মোহনী শক্তি, তার মানে আকর্ষণ করার, আকৃষ্ট করার যে ক্ষমতা, সেটা কবিতার বড় চরিত্র। তো এখানে আমাকে আকৃষ্ট করেছে। ধরুন আমি কিছুই বুঝি না, কিন্তু আপনার কবিতাটাতে আমি একটা ভাবের মধ্যে গিয়েছি। আমার মানে এই যে পতিত হওয়া কোনো একটা কথার মধ্যে, কোনো একটা পংক্তিমালার মধ্যে আমাকে যে আবদ্ধ করে রাখলো একটা কবিতা, সেটা কবিতার বড় সম্মোহনী শক্তি বা চরিত্র। এক বালতি জলের মধ্যেই এক বালতি জলের মধ্যেই আমি যখন খুঁজে ফিরি যৌবনবতী কোনো তিমির জলকেলি। এখন এখানে আপনার কবিতার মানে ভাবটা আমাকে আকৃষ্ট করেছে, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব আপনার একটু পর্বগুলো যদি আপনি ঠিক ওই রকমই দেন, কারণ লাইন বাই লাইন আনেন, তাহলে আমার কাছে মনে হবে আপনি এখানে ওই যে ওই রকম কবিতা ওই রকম লাইন আনতে হবে না। কারণ আপনি এক বালতি জলের মধ্যে আমি যখন খুঁজি ফিরিটা হবে নিচের লাইনে, অথবা খুঁজি ফিরি আগের লাইনে হবে। এখানে খুঁজি ফিরি তারপরে যৌবনবতী, কারণ এখানে গদ্য কবিতারও কিন্তু একটা পর্ব আছে, গদ্য কবিতারও পর্ব আছে, এবং গদ্য কবিতার ক্রিয়াপদগুলো সবসময় মাঝখানে হয়। এটা ভাবের কারণে, ভাবটা গভীর করার জন্য বা উপলব্ধি করার জন্য ক্রিয়াপদ কিন্তু মাঝখানে দিতে হয়। কারণ গদ্য কবিতা আপনি পড়ে দেখেন, 1400 বছরের গদ্য কবিতা পড়ে দেখেন যে ওখানে মাঝখানে পাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার কবিতার সবগুলো লাইনে কিন্তু কবিতা হয় না, বা চরিত্রপূর্ণ কবিতা হয় না। কোনো লাইন, যেমন ধরেন এখানে বায়ু খাদক চরিত্রের দুপুরগুলো কথাই শুধু মনে রাখে। এখানে আবার কিন্তু মনে উপরে গেলেও রাখে, আবার নিচে চলে আসলেন। নতুন রোপণ আবার নিচে আসবে। তার মানে আপনার পর্বগুলো ঠিক রাখবেন। আপনার এক লাইনে যে ভাবটা, যে কথাটা আপনি লিখতে পারছেন, সেই কথাটা এক লাইনে আনবেন। কারণ এখানে আপনার ওরকম মানে অগোছালো লাইন হয়ে গেছে, লাইনগুলো আপনি নিয়ে আসেন। কারণ কবিতাগুলো মানে কবিতার পর্বগুলো, গদ্য কবিতার পর্বগুলো কিন্তু একটা অর্থবোধক হয়ে আমাদের কাছে উপস্থাপিত হয়। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো কবিতা লেখেন এবং কবিতা লিখে যাবেন আশা করি। ধন্যবাদ রাউফুন ভাই। আমরা দেখতে পাচ্ছি লাইভে অংশ নিয়েছেন আমাদের সাথে নজরুল ইসলাম শান্তু ভাই, আহমদ স্বাধীন। সে আবার কমেন্ট করছে এত আলোচনা দ্রুত হচ্ছে কেন, দ্রুত না করলে এতগুলো আলোচনা কিভাবে শেষ করব জানি না। তারপর শাহজাহান সিরাজ ভাই, উপকৃত হচ্ছি। তারপর খলিল ইমতিয়াজ ভাই, যতন দেবনাথ, শফিক রাজ, শুভা বিশ্বাস, কবির কাঞ্চন, তারপর আরমানুজ্জামান ভাই, মিনহাজুল হক খাদেম, সুমন বণিকদা আছেন, ইমরুল ইসুফ ভাই আছেন। এমন আয়োজন অব্যাহত থাক, আমরা চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন সব ধরনের আয়োজন অব্যাহত রাখতে। আমরা এই মুহূর্তে যার কবিতা পাঠ করব তার নাম আসাদুল্লাহ আল গালিব। মূলত আমার নামটা গালিব শেখ হলেই ভালো লাগতো, নামটা দীর্ঘ 3 অক্ষরের না করে যদি গালিব শেখ থাকতো ভালো লাগতো। কবিতার শিরোনাম স্বাতন্ত্র্য। প্রকাণ্ড অভিলাষ মোর চিত্তে, একটি মাত্র আওয়াজ শ্রবণ করা, ইহাই কি তব মোর অপরাধ? শুনেছি তুমি নাকি আকাশে উড়ন্ত পাখি, ভাব প্রকাশের সাথী, অনর্থকের অন্ন যোগানের সহযোগী, গরিবের অক্ষানের অধিকার রক্ষাকারী, কুলির প্রাপ্তি আদায়কারী, জল্লাদের বাধাহীন তরবারি, তব কেন তুমি আপনা স্বার্থলোভী। ধন্যবাদ গালিব শেখ ভাই, আপনি আমার খুব প্রিয়জন। তবে কবিতার কথার বলার আমি ছাড় দিতে রাজি না কারো ব্যাপারে। আপনার কবিতাটা পড়ে আমার কাছে মনে হচ্ছে
প্রায় ৭০ বছর আগের সময়ের কোনো কবির লেখা। কারণ আমি বলবো আমাদের ভাষা বাক্য অনেক উন্নত হয়েছে, বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে, কিন্তু আপনার লেখার ভিতরে ভুল নাই। ভুল বলবো না, ভুল বলতে কিছু নাই, কিন্তু মূলত আমি বলবো আধুনিকায়নের ব্যবহারটা একদম নেই। আপনি দয়া করে বেশি বেশি কবিতার বই পাঠ করুন, আধুনিক সময়ের কবিতা পাঠ করুন, আমাদের প্রতি আস্থা রাখুন, ভালোবাসা রাখুন, এবং আধুনিক কবিতার যে বৈশিষ্ট্য, উপমা, রূপক, চিত্রকল্প, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখুন, এবং আপনি আধুনিক সময়ের কবিতাগুলো বেশি বেশি পড়ুন। যার কবিতা ভালো লাগবে তারটাই পড়ুন। আপনি যদি বলেন কারো কবিতা ভালো লাগছে না, এটা আপনার হতে পারে, বুঝতে ভুল হচ্ছে কোথাও, কিন্তু আপনি দয়া করে আমাদের সহযোগিতা নেবেন, এবং যে আমরা যতটুকু ভালো বুঝতে পারি, ভালো বলতে পারি, চেষ্টা করব আপনাকে ভালোটার সাথে দিয়ে হেল্প করতে। তো আমার কাছে মনে হয় রাফুন ভাই আপনি এটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। রাফুন ভাই একটু কথা বলছেন। আমরা কিন্তু এখানে একজন উপস্থাপক আর একজন আলোচক না, আমরা দুজনই কিন্তু আলোচক। আমরা দুজনই এখানে, যেহেতু এটা আড্ডা, সেহেতু আমরা মইনও একটা কবিতা নিয়ে কথা বলতে পারে, আমিও বলতে পারি, বা আমরা পরস্পর মিলে আর কি কবিতাটার ভাব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সেহেতু আমি এই যে আমাদের গালিব শেখ, তাকে বলবো তিনি ভাবুক কবি, মানে উনি খুব ভাবনার, নিজেকে ভাবনার মধ্যে রাখেন। স্বাতন্ত্র্য বলেছেন, আসলে কিন্তু এটা স্বাতন্ত্র্য হয়, নিজের কবিতা নিজেই চরিত্রহীন হয়েছে, কারণ এখানে আমি এটা স্বাতন্ত্র্যের কিছু দেখছি না। কারণ এই কবিতা উনি ভাবটা এনেছেন যে বিষয়ে, কিন্তু এখানে ভাবটার থেকে উপস্থাপন শক্তিটা একটু কায়কোবাদ আমলের, কায়কোবাদের এরকম অনেক কবিতা রয়েছে। আপনি আশা করি আপনি এই যে প্রকাণ্ড অভিলাষ মোর চিত্তে, হ্যাঁ, এই মোর চিত্তে, তারপরে আমি বলছি না ইহাই কি, আমি বলছি না যে এটা সাধু ভাষা বা তৎসম ভাষা মিশ্রণ দোষণীয়, কারণ কবিতায় বলেনি, গদ্যে বলেছে, কবিতায় দোষণীয় বলেনি। তবে উপস্থাপনটা যদি এরকম হতো, আধুনিক যুগেও এসে মোর প্রিয়া হবে, মোর, আপনি এখানে অনেকবার মোর ব্যবহার করেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, হবে এসো রানী, কোপায় দেবো, এখানে কিন্তু মোর, এখানে কিন্তু মনে হচ্ছে না যে এটা অনেক অনাধুনিক বা এই শব্দটা। বুদ্ধদেব বসু 1928 সালে বলেছেন যে এই মোর টোর চলমল, মানে চব তব টব মম টম, এগুলো ব্যবহার করার তিনি বলেছেন, কিন্তু না না ব্যবহার করার কথা বলেছেন, কিন্তু এরপরেও সেই 1928 সালের পরেও কিন্তু অনেক ব্যবহার হয়েছে এরকম, কিন্তু আধুনিক মনে হয়েছে বা উতরিয়ে গেছে, কিন্তু আপনি ওখানে উতরাতে পারেন নাই, কারণ আপনার এখানে যে শব্দগুলো ব্যবহার করেছেন বা যে পর্বগুলো, যে শব্দ বা যে কি বলে অনুষঙ্গগুলো ব্যবহার করেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে আধুনিক হতে পারে নাই। আপনি আশা করি আরো আরো নিজেকে আরো স্বাতন্ত্র্যমণ্ডিত করবেন। ধন্যবাদ রাফুন ভাই, অনেকগুলো কবিতা জমে গেছে, আমি কিন্তু খুব ভয়ে আছি, কারণ আমাদের আর 10 মিনিটের বেশি চালানো ঠিক হবে না, কারণ আমাদের রাত 10:30টায় তো কবির কণ্ঠে কবিতা পাঠ আছে। এতগুলো সময় আমরা যদি খেয়ে ফেলি, মানুষ তো অন্য কিছু করে বাঁচতে হবে, কবিতা নিয়ে থাকলে হবে না। তো আপনার আমার তো কোনো কাজ নেই, আমরা তো কবিতা নিয়েই থাকি, কবিতা খাই, কবিতায় ঘুমাই। তো আমরা আর দ্রুত সংক্ষিপ্ত করতে হবে, কারণ রাফুন ভাই অনেকগুলো কবিতা কিন্তু এখনো বাকি আছে। তো এই জন্য আমরা মনে হয় আলোচনা আগের চেয়ে এখন অর্ধেক করে নিলে ভালো হবে। এই মুহূর্তে পাঠ করছি কবির কাঞ্চন ভাই, তার একটি ছড়া। দাম বেড়ে যায় ইচ্ছেগুলোর, দাম বেড়ে যায় ফানুসের, দাম বেড়ে যায় পেঁয়াজ আলুর, দাম বাড়ে না মানুষের। অসাধারণ। দাম বেড়ে যায় স্বাস্থ্যসেবার, দাম বেড়ে যায় মলমের, দাম বেড়ে যায় জিনিসপত্রের, দাম বাড়ে না কলমের। দাম বেড়ে যায় নেতা নেত্রীর, দাম বেড়ে যায় মেসিদের, দাম বেড়ে যায় ভিনদেশিদের, দাম বাড়ে না দেশিদের। দাম বেড়ে যায় ধনীর ধনের, দাম বেড়ে যায় সবিতার, দাম বেড়ে যায় শিল্পী গোষ্ঠীর, দাম বাড়ে না কবিতার। এই কবিতার উপরে রাফুন ভাই আলোচনা করতে দিব না। অসাধারণ একটি কবিতা, এবং ভালো কবিতার আলোচনা আসলে না বললে হয়, রাফুন ভাই একটু বলবে, তাহলে রাফুন ভাই বলুক, আমিও বললাম অসাধারণ একটি ভালো ছড়া। আসলে কবির যে একটা খায়েশ, কবির যে একটা কষ্ট, সেটা প্রকাশ করেছে। তো এখানে আমি ভালো, তার উপস্থাপনটা ভালো, তার আসলে কি যে খাবার রান্না করছেন খারাপ, কিন্তু যদি উপস্থাপনটা, মানে সামনে যদি দেন একটু খারাপ করে, মানে রান্না ভালো হয়েছে বা খাদ্যটা দেখতে সুন্দর, কিন্তু যখন উপস্থাপন খারাপ করেন তাহলে কিন্তু আর ওটা ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। তো এখানে তার রান্নাটাও ভালো হয়েছে এবং খাদ্যটাও ভালো হয়েছে এবং উপস্থাপনটাও ভালো হয়েছে। তবে আরেকটা জিনিস বলবো, এখানে দাম বেড়ে যায় জিনিসপত্রের, দাম বাড়ে না কলমের। এখানে কলমের কিন্তু দাম বাড়ে। রুমিয়ত কলম দামে কলমে লিখেছেন, আমরাও কিন্তু কলম কিনতে গেলে দাম বেড়ে যায়, কিন্তু আসলে এই কলম কিন্তু কলম না, এই কলম হচ্ছে লেখকের। এইখানেই লেখকের কৃতিত্ব, যে এটা চিত্রকল্প, যে অর্থের যদি ভিন্নতা আসে বা অর্থ যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থ খুঁজতে গিয়ে যদি অন্য অর্থ পাই, সেটা চিত্রকল্প পাই। এই পর্বে একটা চিত্রকল্প পাচ্ছি, যদিও এটার একটা ফিনিশিং আমরা পেয়ে যাই, এটা আরো সহজ হয়ে যায় লাস্ট পর্বে এসে, যে দাম বেড়ে যায়
শিল্পগোষ্ঠীর দাম বাড়ে না কবিতার। এখানে তার মানে এখানে কলম এই লেখকদের। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো কবিতা লিখেছেন। ধন্যবাদ কবির কাঞ্চন ভাই। এই মুহূর্তে আমরা যার কবিতা পাঠ করব উনি হলো বেনাপোল থেকে কবি ইউসুফ আউলিয়া ভাই। আর ইউসুফ আউলিয়া ভাইয়ের কবিতার সাইজ দেখে মনে হচ্ছে পুরো পাণ্ডুলিপি মনে হয় দিয়ে দিয়েছেন ভাই। ভাই সময় 2 মিনিট করে এক একজনের উপরে যদি এইরকম পাণ্ডুলিপি দিয়ে দেন তো কীভাবে পাঠ করব। তবে আমরা একটা স্তবক অন্তত পাঠ করি। কবিতার শিরোনাম এসো আমার গায়ে। ঘর ছেড়ে যেই আঙিনায় পা রাখি আমি এসে, সোনা সোনা রোদের ঝিলিক আমার অঙ্গে মেশে, রক্তজবা ফুলের মতন সূর্যটা যেই হাসে, চড়ুই ছানা বাসা ছেড়ে নাচন করে পাশে, লাউয়ের ডগা হেসে উঠে বাড়িয়ে মুখখানি, প্রজাপতি জুড়ে বসে ফুলে আঁচড় টানি। রাফুন ভাই এবার একটু কথা বলুন। ধন্যবাদ ইউসুফ আউলিয়া। এই আউলিয়া ফুঁ দেয় না, এই আউলিয়া ফুঁ দিয়ে কবিতা লেখে আর কি। তো তার সাথে অনেক দিনের পরিচয়, তার কবিতা পড়ি। আগের কবিতা থেকে এখনকার কবিতা অনেক উত্তীর্ণ, মানে সে এখন ভালো কবিতা লিখছে। আর গ্রামের ছেলে তো, গ্রামে থাকে, গামছা গলায় দিয়ে থাকে, সব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এখনও দেখতে পাচ্ছি ওর প্রোফাইলে গামছা গলায় আছে। তো এই গ্রামের ফুল, চড়ুই পাখি, লতা পাতা দেখবেন। সে একজন শিক্ষক এবং কৃষক দুইটাই, মাঝে মাঝে দেখি ফল চাষ করে, মাছ চাষ করছে। তো তার কবিতার মধ্যেই তো এগুলো থাকবেই, লাউ থাকবে, প্রজাপতি থাকবে, হ্যাঁ, চড়ুই ছানা থাকবে, যে ফুল থাকবে, লতা পাতা থাকবে। যদিও সে কবিরাজ না, কিন্তু তার কবিতায় এগুলো থাকবে এবং তার উপস্থাপনটা এখানে আগের থেকে আমার ভালো ভালো মনে হয়েছে। এবং এখানে সে যে ছন্দটা ব্যবহার করেছেন তিনি, কোনো একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে তারপর আছে এখানে ওই রুদ্র, যদিও বাংলা ছন্দের 3টা রুদ্র থাকলে পরে ওটা 4টা টেনে 4 করে নেওয়া যায়। তারপর আমি আশা করব কবি আপনার সব জায়গায় ঠিক আছে, যদি একটু একটা জায়গায় 2-1টা জায়গায় পর্ব যদি একটু এরকমই করতেন, তাহলে আশা করি আমরা আপনার কাছে আরও লুটুপুটি খেলবো এবং আমরা কবিতা নিয়ে হামাগুড়িও দেব। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা যারা সচেতন এবং চালাক চতুর মানুষ, আমরা কি করি, ছোট্ট কবিতা লিখি, কারণ অল্প সময়ে মানুষের মন জয় করার জন্য। দীর্ঘ কবিতা পাঠ করতে কিন্তু পাঠকরাও কষ্ট পায়। তাহলে আমরা চেষ্টা করব অল্পতেই উপস্থাপন করতে। আর রাফুন ভাই সময় আর 5-6 মিনিটের বেশি নাই আমাদের, কিন্তু কবিতা আছে আর 5-6টা। সুতরাং কবিতা প্রতি 1 মিনিট, আমি অর্ধেক পাঠ করবো, আপনি অর্ধেক আলোচনা, বাকি আলোচনা মনে মনে। এবার পাঠ করব বিখ্যাত, না মানে কি বলতে গিয়ে কি বলতেছি, আসলে দুষ্টামি করতেছিলাম। মানে বিখ্যাত বলতে মানে কি কইতে জানি কি করে বলতেছি। এইবার আমরা কয়েকজনের নাম বলে নেই, আরও কারা কারা জয়েন হয়েছেন আমাদের সাথে। অনেক অনেক সুন্দর সুন্দর মানুষ আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের আপু আমেনা খানম সুন্দর আয়োজন কমেন্ট করেছেন। নজরুল ইসলাম শান্তু যথার্থ আলোচনা করেছে বন্ধু। তারপর আরিফা রহমান আপু, মালিক ইমতিয়াজ ভাই, মাহফুজা অনন্যা আপু, তারপরে মুজাম্মিল হক দুলাল মামা, তারপরে আহসানুল হক ভাইয়া, তারপরে মহসিন আলী ভাই, তারপর হলো স্বপন কুমার রায়, তারপরে আমাদের আরশাদ জাহান ভাই, 2জন ভাই, আরশাদ জাহান ভাই আর হলো সজীব শাইন ভাই, 2জন কিন্তু ভিডিওর কমেন্টে আপনারা কবিতা দিয়েছেন। এটা কিন্তু আমাদের নিয়মে হয়নি, আপনার দেওয়া উচিত ছিল কোথায়, আমাদের ইয়াতে মানে পোস্টের মূল কমেন্ট বক্সে দেওয়ার কথা ছিল। যাক, আমরা চেষ্টা করব চোখে পড়লে কবিতাগুলো পাঠ করে নিতে। আমরা এই মুহূর্তে যার কবিতা পাঠ করব তিনি হলেন আয়েশা সিদ্দিকা। কবিতা শিরোনাম ঝড়ো হাওয়া মন। মন কোনো ঝড়ো হাওয়া নয়, হঠাৎ বদলে যাবে। চোখের কোণে জল এলে তোমার টানে পাগল হলে, মন্দ বলতে পারো, শান্তি শুধুই তোমার বুকের পাটাতনে। আমি নই মন যে বলে, মন কোনো বাণিজ্য প্রতিষ্ঠান নয় লাভ লোকসান গুনবে। মন যে আয়না হয়ে বায়না করে, মন যে কেবল অনুভবের খাদ্য হয়ে খাতার পাতার তোমায় নিয়ে চিত্র আঁকে। মনের কোণে তোমার ছবি নরম করে জড়িয়ে নিতে, সহজ করে বলতে গেলেই সস্তাভাবে চতুর লোকে। হঠাৎ করেই হয় না কিছু কারণ খোঁজে ব্যবসায়ী, আমি কেবল মনের টানে তোমায় নিয়ে কবিতা বুনি। সুবহানাল্লাহ। আমরা এই কবিতার উপর আলোচনা শুনবো। হ্যাঁ রাহমান ভাই। মইন যেহেতু সুবহানাল্লাহ বলেছে, তাহলে কবিতা আসলে আয়েশা সিদ্দিকা আপনি ভালো কবিতা লিখেছেন। পর্বগুলো ঠিক রাখার জন্য, গদ্য কবিতা কিন্তু পর্বগুলো ঠিক রাখার জন্য অন্য পর্বের বাক্য নিয়ে আসছেন আর একটা পর্বে। তো সে তো এই দিকটিটা আমি আগেই বলেছি যে যেহেতু গদ্য কবিতা
গদ্য কবিতাগুলো পর্বগুলো যদি ঠিক রাখেন তাহলে আমাদের কাছে আরও ভালো হয়, পড়তে মানে সুবিধে হয় আর কি। আমরা ওটা আত্মস্থ করতে, একটা কবিতা আপনি লিখে গেলে তো সেটা পড়ে থাকে না, সেটা আমাদের কাছে চলে আসে, পাঠকরাও ভাব বিনিময় করে। ভালোবাসার কবিতা তো সবাই ভাব বিনিময় করে, যেহেতু এখানে অনুভবের খাদ্য করে আপনি কবিতা দিয়েছেন, ভালোবাসার কথা বলেছেন। মানে বাণিজ্য প্রতিষ্ঠান নয়, ভালোবাসার যে লোকসান করবেন, ভালো কবিতা আশা করি আপনি লিখে যাবেন। ধন্যবাদ রাউফুন ভাই। আমরা এই মুহূর্তে যাব শাহজাহান সিরাজ ভাইয়ের ছড়া, সেটার নাম হলো বাবার কাছে খোকা। খোকা তুমি বাবার কাছে 7 রাজার ধন, তোমায় ঘিরে চিন্তা বাবার থাকেই সারাক্ষণ। তোমার কষ্টে নীরবে ঝরে বাবার চোখে পানি, তোমার জন্য বাবার থাকে বড় রকম। খুব কষ্ট পাচ্ছি, ইনবক্সের যন্ত্রণা হচ্ছে। আমাদের কিছু পরিচিত জাতি ভাই আছেন, মানে যাদেরকে আমি খুব বকাঝকা করি, মানে তারা জানেনই না যে আমাদের এখানে লাইভ হচ্ছে, এবং তারা প্রচণ্ড পরিমাণ বিরক্ত করছেন এই মেসেঞ্জারে কমেন্ট করে, যার ফলে আমার কবিতা চলে যাচ্ছে। তোমার কষ্টে নীরবে ঝরে বাবার চোখের পানি, তোমার জন্য বাবার থাকে বড় হবার বাণী। বাবার আদর ভালোবাসা হয় না কবু তুলনা, বড় হয়ে খোকা তুমি বাবাকে যেন ভুলো না। চমৎকার একটি নিবেদন এবং চমৎকার একটি আবেদন যে বাবার প্রতি যেন আমরা ভালোবাসা না ভুলে যাই। শুধু বাবা কেন, বাবা মা বা আমরা যাদের আদরে আশ্রয়ে বড় হই, আমরা কাউকে ভুলে যাব না। আলোচনা করছেন রাউফুন ভাই। ধন্যবাদ শাহজাহান সিরাজ ভাই, আপনাকে মাঝে মাঝে দেখি, আপনার কবিতা পড়ি, আপনি ভালো লেখেন। আজকের কবিতা বাবার কাছে খোকা, ভালো কবিতা লিখেছেন। তবে আমি কয়েকটা জায়গায় আপনাকে বলতে চাই যে একটু দেখতেন যদি। স্বরবৃত্তের 4-এ আপনি কবিতা উপস্থাপন করেছেন, ভালো কবিতা। কিন্তু খোকা তুমি বাবার কাছে 7 রাজার ধন, এই 7 রাজার ধন পড়তে গেলে কিন্তু পড়ে যাচ্ছি, পড়ে আপনি উঠাতে পারবেন, যেমন 7 রাজারই ধন, 7 রাজারি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং ইকার উকার রস্যকার, এটা আমরা ছন্দে আলোচনা করেছি যে এগুলো আমাদের কবি, বাংলায় 1400 বছরের কবি এবং ছড়াকাররা এই ই উ আ এরকম বর্ণ নিয়ে বা ধ্বনি নিয়ে বা বিভক্তি নিয়ে তারা এই মাত্রাটা সুন্দর করেছেন। এবং এটা মাত্রা কমও করা যায়, বেশিও করা যায়। তবে আমি আশা করি আপনি ওই 7 রাজারি ধনটা ব্যবহার করবেন। আরেকটা হলো যে এখানে বাবার আদর ভালোবাসা হয় না কবু তুলনা, এখানে আপনি আগেরগুলো কিন্তু সব দেখেন, এই যে ধন খন পানি বাণী, হ্যাঁ 2 করে দেওয়ার চেষ্টা করেছেন। তবে আশা করি আপনি প্রতিটা পর্বে 2 করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি লাস্টের অপূর্ণ এরকম মিল 2 মাত্রায় রাখতে চান, 2 মাত্রায় দেবেন। লাস্টের পর্বে গিয়ে তুলনা, যদিও তুলনা এবং ভুলনা দুটা এই ব্যতিক্রম মিল, এই মিলগুলো খুব চমৎকার মিল হয়, কিন্তু এইখানে আমার মনে হচ্ছে যে এই মিলটা আপনার কাছে এইখানে, কারণ আগেরগুলো একই রকম পড়ে আসতেছি, কিন্তু এখানে এসে 3টা পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত হলো লাস্টের লাইনটা, বড় হয়ে খোকা তুমি বাবাকে যেন ভুলো না। এই বাবাকে যেন 5-এ, এই 5 মাত্রা, যদিও এরকম মুক্ত 5-এ কিন্তু আছে, বাংলা সাহিত্যে এরকম মুক্ত, কিন্তু এইরকম 5 নাই, ভুলিয়ে দেয় বা গুড়িয়ে দেয় এরকম আছে। কিন্তু যদিও কখনো আমি আছে, কোনো কবি সুকান্ত, তারপরে এই যে আমাদের সুকুমার রায়, তারপর যে ডক্টর হুমায়ুন আজাদ, তারা এই কখনো আমি ব্যবহার করেছেন, মুক্ত 5 ব্যবহার করেছেন। কিন্তু এখানে বাবাকে যেন ভুলো না, মানে গতিটা অত খারাপ লাগছে না, অত ভুল মনে হচ্ছে না। তবে সচেতন কবি এরকম ভুল করে না। ধন্যবাদ আপনাকে এভাবে কবিতা বা ছড়া আমাদের আরও দেওয়ার জন্যে। ধন্যবাদ শাহজাহান সিরাজ ভাই। এখনও অনেকে কবিতা দিতে চাচ্ছেন, আসলে এখন আর কবিতা আমরা নিতে চাচ্ছি না, আজকের মতো আমরা আয়োজন শেষ করব। তবে আরও 2-1টি কবিতা পাঠ করি। রাফুন ভাই, আমার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি আরও সংক্ষিপ্ত করতে হবে। আমরা তো সরকারের লকডাউনের মতো হচ্ছি। সরকার প্রথমে বলে লকডাউন, আমরা বিশ্বাস করি না, তারপরে বলতে আছে কঠোর লকডাউন, তাও বিশ্বাস করি না, কয়েকদিন পরে আল্লাহর কসম লকডাউন। তো আমাদের এই লকডাউনের মতন করে কিন্তু আমরা শেষ করবো করে পারতেছি না, কারণ এই মুহূর্তে কবিতা আরও 3টা জমা আছে, প্লাস আরও অনেকে দিতে চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কমেন্টে উল্টাপাল্টা জায়গায় দিচ্ছেন। আমরা যেহেতু নিয়ম করেছিলাম যেখানে তোমাদের এখানে দিচ্ছেন না, তো আপাতত কিছু করতে পারছি না। আমরা আপাতত 3টা কবিতাই পাঠ করব। কোন 3জন এটা আপাতত নাই বলি, হ্যাঁ আমরা দ্রুত পাঠ করে ফেলি। সুনীল বরণ হালদার, আমার প্রিয় সবুজ গ্রাম, এই কবিতাটা পাঠ করি। তো ব্যাপারটা হলো ওই আমরা কিন্তু বলেছি যে কবিতা রিভিউ নামে যে পোস্টটা দেওয়া হয়েছে, সেই পোস্টের কমেন্ট বক্সে কবিতা দেওয়ার জন্য যারা এখানে দিয়েছেন আমরা চেষ্টা করেছি। আর এর বাইরে ভিডিওতেও 2-1টা কবিতা দিয়েছেন যাদেরটা এখানে আমরা এনেছি।
তো এর চেয়ে বেশি আর বাড়ানো যাবে না, কারণ সময় প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের, লাইভের সময় আর দীর্ঘ করব না। আমরা এই মুহূর্তে কবিতা পাঠ করছি সুনীল বরণ হালদার। আমার প্রিয় সবুজ গ্রাম, আমায় ডাকে সারাক্ষণ, সবুজ প্রকৃতির অপার স্নেহে গড়া আমার দেহ মন, সবুজ ছাড়া বাঁচে না পৃথিবী, বাঁচে না কোনো প্রাণ, সবুজের জন্য সহজাত ভালোবাসা, সকল হৃদয় অপুরাণ। এই যে আপনি লেখাগুলো পাঠ করলেন খুব চমৎকার, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ভুল থেকে যাচ্ছে। যেমন আপনি প্রাণ বানানটা মূর্ধন্য হবে, এটা আপনি একটু দেখে নেবেন। বাঁচে না, নাটাকে আলাদাভাবে লিখবেন। বাঁচে না 2 জায়গায় ব্যবহার দেখা যাচ্ছে। তারপরে সারাক্ষণ ক্ষিয়র পরে মূর্ধন্য হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। এই ছোট ছোট এই বানানগুলো যেন ঠিক থাকে, এগুলো খেয়াল রাখবেন। আর কথা বলছেন রাহুল ভাই। ধন্যবাদ হালদার। আপনার কবিতা আসলেই মানে আরও মালদার হবে, আরও ভালো হবে যদি আপনি ওইরকম মানে একটু উপস্থাপন করেন। আমার প্রিয় সবুজ গ্রাম, আমার প্রিয় গ্রামটি সবুজ দিতে পারেন, সবুজ গ্রামও খারাপ না, কিন্তু মইন যেটা বললো অনেক নিও ব্যবহার করেন না, মধ্যাহ্ন ব্যবহার করেন। এখানে নত্য সত্য যদি একটু দড়ি না দেন, নাকে দড়ি না দেন আর কি, তাহলে এটা হবে না। কারণ আপনি সুনীল বরণ হালদার, এখন এই বরণটা কি, মানে বরণটা কি বর্ণের বরণ? বর্ণ যখন তদ্ভব হয় তখন বরণ হয়, রং যেটা আর কি। আর যখন বরণ করে নেওয়া হয়, এখন হালদারকে কি সুনীল বা হালদারকে কি বরণ করেছে, তার কি মধ্যাহ্ন হবে? এটা খেয়াল করার দরকার ছিল। আচ্ছা, আশা করি আপনার আরও কবিতা, আপনার সাথে আরও সম্পর্ক হলে হয়তো আমরা এগুলো জানবো, আপনার নামের বিশ্লেষণ। আর আরেকটা কথা, যে কবিতা ভাবের বিষয়, সেটা দেখা যায় না, উপস্থাপন শক্তি থাকে বেশি, কিন্তু বানানগুলো কিন্তু ভাবেন না, বানানগুলো কিন্তু অভিধান আছে। আপনার পাশে যিনি থাকেন আপনার বউ, আপনার বোর থেকে কিন্তু বই প্রিয়, বইয়ের থেকে কিন্তু ডিকশনারি প্রিয় হওয়া উচিত, মানে বাংলা অভিধান প্রিয় হওয়া উচিত। কারণ উপস্থাপন এখানে সুন্দর করে না করলে, মানে বানান ভুল হলে আমার মনে হয় যে সে লেখাপড়া জানে না। মানে আসলে এটা আমার দুর্বলতা হয়তো, যে যদি দেখি যে কবিতার এতগুলো, একটা কবিতার এতগুলো বানান ভুল, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সে লেখাপড়া জানে না। তো এটা ক্ষমা করবেন আমাকে। আর দ্বিতীয়ত হলো যে এখানে আপনি এই বাঁচে না পৃথিবী, এখানে আপনি পর্ব করেছেন সবুজের জন্য সহজাত ভালোবাসা, এখানে পর্বগুলো আপনার ছোট বড় হয়ে গেছে, মানে মাত্রাগুলো ঠিক নেই। সর্বোচ্চ দিয়ে শুরু করেছি 5 মাত্রা, আবার ধরতে পারি, আবার কোথায় যে গিয়ে দেখি 8 মাত্রা হয়ে গেছে পর্বে। হ্যাঁ, তো আপনি আমাদের করা প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত দেখবেন কবিতার ক্লাস আছে, ওখানে ছন্দ, অলংকার, শব্দ, অর্থ, বাক্য, ব্যাকরণ, ওখানে 10টা পর্ব আছে। একটু দেখেন, যদি আপনার কোনো 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 পর্বের কোনো কথা যদি আপনার ভালো লাগে অথবা আপনার কাজে লাগে, তাহলে প্রতিভা প্রকাশ সাথে আমরা যে প্রতিভাবান আছি তারাও সার্থক হব। ধন্যবাদ। ধন্যবাদ রাহুল ভাই। মানে আমি আপনাদের প্রিয় দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, প্রতিভা প্রকাশের একটি চ্যানেল রয়েছে প্রতিভা প্রকাশ নামে, এবং সেখানে হাসান রাউফুন ভাইয়ের কবিতার ক্লাস নামে 10 পর্বের 10টি ভিডিও আছে, এবং যে কোনো একটা ভিডিওতে গেলেই সম্ভবত 10টির লিঙ্ক পাবেন। তো আমার কাছে মনে হয় আপনারা রাগ করবেন না, এবং দয়া করে একটা জিনিস খেয়াল করবেন। এই যে রাউফুন ভাই খুব মন খারাপ করে বলতেছিল আপনার কবিতায় বানান ভুল আছে কিংবা মাত্রা পর্ব সমস্যা আছে, এটা কিন্তু ভালোর জন্যই বলা। আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং রাগ করবেন না, কেউ চেষ্টা করবেন সংশোধন করে নিতে। এবং যদি কারো দুর্বলতা থেকে থাকে, আপনারা কবিতার ক্লাস নামে মানে ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। হাসান রাউফুন ভাইয়ের পরিচালনায় 10টি কবিতার ক্লাস আছে। আর যদি কেউ খুঁজে না পান আমাকে বলবেন, আমরা ইনবক্সে আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। আমরাও চর্চা করি, আমিও লিখি, রাউফুন ভাই লেখে, আপনারাও লেখেন। আমরা চাই সবাই মিলে লিখব এবং একসাথে চর্চা করব। ভালোবাসা সবার জন্য। দেখতে পাচ্ছি আরও অনেকেই আসছেন। এই শেষ রাতে আমাদের ইমরান পরশ ভাই বলছেন বাহ ভালো লাগছে। তো পরশ ভাই কিন্তু এতক্ষণ ইনবক্সে ডিস্টার্ব করছে, না যাই না, এতক্ষণ পরে আসছে। তারপরে শাহরিয়ার শাহাদাত, তারপরে মলয় বাগচি দাদা, আয়শা সিদ্দিকা, সুস্মিত আলম ছাই চৌধুরী নাকি, উৎপল দা, অনেকেই আছেন। সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। আমরা এবার আর 2টি কবিতা একসাথে পাঠ করে ফেলি রাহুল ভাই, তারপরে গড়ে পড়তে আলোচনা শেষ করে দিতে হবে, কারণ আজকে লাইভ এখানে শেষ করতে হবে। আমরা আবার ইনশাল্লাহ সামনে কয়েকদিন পরে, শুক্রবারের পরে আবার রবি সোমবার যে কোনো দিন হতে পারে একদিন আমরা লাইভ আসব। এই মুহূর্তে আমি আমার 2জন পছন্দের মানুষের 2টি কবিতা পাঠ করছি, অর্ধেক 2জনকে বলে রাখলাম, রাগ করবেন না। আমার কবিতা হাঁটতে জানে, চমৎকার শিরোনাম প্রথমেই দেখতে পেলাম। সজিম শাইন। আমার কবিতা হাঁটতে জানে, পায়ে শিকল পরিয়ে কি লাভ, শিকল পরেই লিখছি অবিরাম, সত্যটা বলাই আমার স্বভাব। আমি তো নই খেলনা পুতুল, শিকল পরিয়ে নাচাবে সেথায়, মানচিত্র জুড়ে
বিস্তৃত বর্ণমালা, হিম্মতকার, আমাকে থামায়, চমৎকার আত্মবিশ্বাসী কবিতা, এটা নিয়ে আলোচনা রাউফান ভাই করবেন নেত্রকোনা থেকে উনি। আর সর্বশেষ আমি যার কথা বলতে চাই, এরশাদ জাহান ভাই, আমাদের পছন্দের খুব কাছের একজন মানুষ। তার কবিতা শিরোনাম রাতের নাকে চাঁদের ফুল। সূর্য মামা ঢাকলো যখন লাল চাদরে গা খানি, বকের শাড়ি মেলল ডানা, গুটিয়ে নিয়ে পা খানি, সারা দিনের নায়র শেষে রাত মেয়ে তর করে, গোমরা মুখে ফিরল বাড়ি সন্ধ্যাময়ে ভর করে। অসাধারণ সব উপমা চিত্রকল্প দিয়ে ভরা, খুব ভালো এরশাদ জাহান ভাইয়ের কিশোর কবিতা ছড়া, মানে খুব ভালো লাগছে আমার কাছে, খুব আবেগমূলক লেখা। ফেরেশতারা সেই পড়ালো রাতের নাকে চাঁদের ফুল, দূর আকাশে পড়লো তারার ইলিক ঝিলিক হুলুস্থুল। চমৎকার এরশাদ জাহান ভাইয়ের কিশোর কবিতা। এবং সজিম শাইন নামটা কিন্তু একটু জটিল, সজীব হলে ভালো হইতো, সজিম অপরিচিত শব্দ আমাদের কাছে, এজন্য বললাম। এই দুইটি কবিতা নিয়ে একসাথে কথা বলবেন রাউফান ভাই, এবং আজকের মতো শেষ করে দিতে হবে আপনার কথা বলার মধ্য দিয়ে, কারণ আর 1-2 ঘন্টা পরেই রাত 10:30টায় কবির কণ্ঠে কবিতা পাঠ। ধন্যবাদ। এই আসলে ঝড়ের মধ্যে মইন খালি তারা দেয়, মানে কবিতা তো এরকম জিনিস না যে খুব হুট করে বলে ফেললাম, একটু পড়তে হয়, ভাব নিতে হয়, ভাব বুঝতে হয়, তারপরে না দিতে হয়। আমাদের যে শাইন ভাই সজিম, তিনি সবসময় জিম করেন, হয়তো এই জন্য সজীব না রেখে সজিম রেখেছে আর কি। তো জিম তো ইংরেজি শব্দ, রসিকার হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি দুইটা কবিতা এখানে পড়লাম, দুইটা কবিতাই আসলেই বস্তুবাচককে ব্যক্তিবাচক হিসেবে উপস্থাপন করা। এটা কিন্তু মানে কবিতার চরিত্রের কিন্তু একটা বড় দিক, যে কবিতা আপনি বস্তুবাচককে ব্যক্তিবাচক হিসেবে উপস্থাপন করে যদি করতে পারেন, তাহলে সেটা এমনিতেই রূপক কবিতা হয়ে যায়, এমনিতেই অর্থবোধক হয়ে যায়। আপনি বাংলা সাহিত্যটা পড়ে দেখবেন যে যদি এখানে উনি বলছেন আমার কবিতা হাঁটতে জানে, কবিতা কিন্তু হাঁটতে জানে না, নির্জীব বস্তুবাচক, কিন্তু তিনি এখানে হাঁটতে জানে। এখন এই কবিতার অর্থ উদ্ধার করতে হবে আমাকে। যখনই কবিতা হাঁটতে শিখেছে, যখনই কবিতা আর বসে নেই, কবিতা দৌড়াচ্ছে বা কবিতা কিছু করতে যাচ্ছে, তখনই আমার মনে হবে যে কবিতা আসলে বস্তুবাচক কবিতা না, ব্যক্তিবাচক কবিতা। এরকম আমরা প্রাণীবাচকও পেয়েছি বা বস্তুবাচক অনেক পেয়েছি আমরা, এরকম বাংলা সাহিত্যে পড়তে যাবেন দেখবে যে এরকম বস্তুবাচক। তো আপনার বস্তুবাচককে ব্যক্তিবাচক করা, এবং সেই ব্যক্তিবাচক কিন্তু আসলে অনেক কিছু পেয়েছি এখানে। আপনি নেত্রকোনার তার মানে ময়মনসিংহের, তার মানে আপনার গীতি কবিতার বা গীতি মানে আমাদের সেই যে লোকগীতি যেটা রয়েছে, লোকগীতি ময়মনসিংহ গীতিকা রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু এই যে মায়া মহুয়া, হ্যাঁ, দ্রোহ বা অনেক কিছুই আপনি আনার চেষ্টা, মানে আপনি সেই অতীত আপনি জানেন। একজন কবিকে বা একজন সাহিত্যিককে বা মিথ জানতে হয়, অতীত জানতে হয়। যদি অতীত জানে বা তার শক্তি কোনটা, তার শিকড় জানে, তাহলে তার কবিতা অন্যরকম কবিতা হয়ে দাঁড়ায়। ধন্যবাদ আপনাকে সজিম, আপনি আরও জিম করবেন কবিতা নিয়ে। এরপরে রাতের নাকে চাঁদের ফুল, চমৎকার একটা উপমা ধর্মী কবিতা। আপনি পুরো একটা রাতকে আমি নাক ধরলাম, আমার বোন নাকি ধরলাম, তো ওই তারাগুলো নাকে রয়েছে, মানে চাঁদ ধরলাম, মানে কি চাঁদের ফুল ধরলাম, চাঁদটাকে বা তারাকে ফুল ধরলাম, ধরে তার নাকে বসাই দিলাম, আরও সুন্দর হয়ে গেল না? এরকম বস্তুবাচক ব্যক্তিবাচকের মধ্যে যদি আনা যায়, এবং ওটার যদি উপমা উৎপ্রেক্ষা অথবা চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপন করা, চিত্র থাকলে কিন্তু চিত্রকল্প হবে না, চিত্রকল্প থাকার জন্য আবার একটা অর্থবোধক হতে হয়, থার্ড মিনিং হতে হয়। চিত্র দিতে থার্ড মিনিং দিবেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখানে শুধু চিত্র আছে, চিত্রকল্প নাই। কিন্তু বনলতা সেনটা কে? বনলতা সেন কি মৃত্যুর প্রতিকৃতি, মানে কি হয় নাটোরের আম, ফজলি আম, না কোনো বেশ্যা? এটা যখন উদ্ধার করতে যাই, তখন আমার কাছে মনে হয় এটা চিত্রকল্প প্রধান কবিতা। এরকমই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরও চিত্রকল্প বা আমাদের আনন্দ উপমা দেবেন, আপনারাও পাবেন। আর মইন আরও কিছু বলে সেটা শেষ করবে। আমি এখন বিদায় নিচ্ছি, আপনাদের সামনেই আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা কবিতা বিষয়ক আড্ডা দিতে আগ্রহী, রাউফান ভাই আমাকে সবসময় পাবেন এই প্রতিভা প্রকাশে এখানে। আপনারা আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে এসে যাবেন, আমরা সবসময় থাকি, কারণ আমাদের কোনো কাজ নাই। এসেই ফেসে যাবেন, আড্ডা দিবেন, মনের মতো করে আলোচনা সমালোচনা করবো। এবং মজার ব্যাপার বলে রাখি, এই যে রাউফান ভাইকে কত ঠান্ডা মাথায় আলোচনাগুলো নিচ্ছি, আমরা কিন্তু এই ঠান্ডা মাথায় কথা বলি না, খুব গরম করে কথা বলি। আমার বক্তব্য হলো আমরা একসাথে পথ চলবো, কিন্তু আমার যেই কথাটা ভালো লাগবে না, এটা আমি বোঝার চেষ্টা করবো ওনার থেকে সরাসরি। তো লাইভে তো আপনারা এটা বুঝতে পারবেন না। আপনাদের যদি কোনো আমাদের মন্তব্য থেকে যদি কষ্ট পান কিংবা অস্পষ্ট মনে হয়, আসবেন, আড্ডা দিব সরাসরি। রাউফান ভাই থাকবে, আমি থাকবো। আমি রাউফান ভাই মাঝে মাঝে এই কবিতার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করি, বোঝার চেষ্টা করি। আমার যুক্তি আমি বলি, ওনার যুক্তি উনি বলে, যেটা আমার গ্রহণযোগ্য মনে হবে আমি গ্রহণ করে নিব। এটাই
হলো লেখকদের সম্পর্কটা হওয়া উচিত। আমি আসলে শেষ করতে গিয়ে পারছি না, ভালোবাসার মানুষজন যদি কবিতা দিয়ে রাখে, না দেখে লাভ নেই, না লেখে মানে পাঠ না করে পারি না। আমাদের অনেক 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 দিনের পুরনো বন্ধু খলিল ইমতিয়াজ, আমরা যখন ছাত্র ছিলাম তখনকার সময়ের, উনি সম্ভবত রংপুর কারমাইকেল কলেজে ছিল। খলিল ইমতিয়াজ ভাইয়ের একটি কবিতা পেলাম, তোমার দুঃখবোধগুলো গুছিয়ে রেখেছি পুরনো হলুদ খামে, বহুদিন পোস্ট অফিসে যাই না বলে ফেরত পাঠাতে পারিনি। ফুলের পাপড়িগুলো বইয়ের পাতার ভাঁজে থাকতে থাকতে পাথর হয়ে গেছে, যত্নে রাখা ময়ূর পালক এতদিন হয়ে গেছে স্যাটেলাইটে তোলা পৃথিবীর পুরনো মানচিত্রে। চমৎকার একটি কবিতা, এটা নিয়ে আলোচনা সংক্ষিপ্তভাবে রাহুল ভাই করবেন। রাহুল ভাই পাচ্ছে না, ভালোবেসে আমি অন্য জায়গা থেকে পাঠ করছি, মূলত আমাদের ভিডিওর নিচে উনি দিয়েছে, এটা নিয়ম ছিল না, তো ভাই হিসাবে একটু পাঠ করে নিলাম। আর আরেকজন অন্যায় কাজ করেছে আমাদের ডরিন আপু, চলে যায় সব, থেকে যায় মাটি প্রকৃত রীতিনীতি। না, আমি এক কাজ করি, মানে ডরিনাপুর কবিতা পাঠ আমরা শুক্রবারে সরাসরি অফিসে আলোচনা করব। ধন্যবাদ ডরিনাপাকে। আর খলিল ইমতিয়াজ ভাইটার আফন ভাই একটু এখান থেকে দেখে নেন, সেটা হলো তোমার দুঃখগুলো। ধন্যবাদ খলিল ইমতিয়াজ ভাই, আপনি আপনার কবিতা আমাদের এই লাইভে উপস্থাপন করেছেন। আমরা পড়ে আনন্দিত, কৃতার্থ যে আপনি আমাদের পাশে আছেন। তো তোমার দুঃখবোধগুলো গুছিয়ে, আসলে দুঃখবোধ আসলে কেউ গুছায় না, দুঃখগুলো এলোমেলো আসে। হ্যাঁ, এবং যেমন গুলোগুলো আপনি আলাদা আলাদা করেছেন, এক করে দিয়েন তাহলে গোছানো হবে, সেহেতু এখানে গোছানো হয়নি। তো আপনি দুঃখবোধগুলো গুছিয়ে রেখেছি, তোমার দুঃখবোধগুলো গুছিয়ে রেখেছি। এখন দুঃখ কি বোধ হয়, একটু একটু ভাববেন আর কি, যে তোমার দুঃখ বোধগুলো গুছিয়ে রেখেছি, দুঃখ কি বোধ হয় কিনা। পুরনো হলুদ খামে, দারুণ একটা কবিতা বললেন আপনি এখানে, পুরনো হলুদ খাম হলে পরে কিশোর তরুণ কিশোর প্রেমের কথা মনে পড়ে। কত হলুদ এরকম খামে আমরা চিঠি দিয়েছি, নীল খামে চিঠি দিয়েছি, সেই কথা মনে পড়ে। তো ফেরত পাঠাতে পারিনি, ফুলের পাপড়িগুলো বইয়ের পাতার ভাঁজে থাকতে থাকতে এই পাথর হয়ে গেছে। চমৎকার একটা আপনি পরিণতি দিয়েছেন। এই ফুলের আমরা পাতার ভাঁজে আমরাও এভাবে কত দেখেছি গাছটা পরে শক্ত হয়ে গেছে, হ্যাঁ, পাথরের মতো হয়ে গেছে। এখানে দারুণ একটা আপনি একটা দিলেন, ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এরকম আমাদের পাথর করে দিয়েন, এরকম আমাদের কি বইয়ের ভাজে রেখে দিয়েন, ধন্যবাদ। আমরা আজকের মতো লাইভ এখানে শেষ করব, এবং আজকের এই সাহিত্য আড্ডা, এই কবিতা রিভিউ আমরা এখনই সমাপ্ত করতে যাচ্ছি। এবং আমাদের এই দুইজনের কারিগরি কাজের পিছনে একজন মানুষ আছে, সে হলো শামীম রহমান। শামীম রহমানের চেহারা অনেকেই চিনেন যারা প্রতিভা প্রকাশে আসেন, এবং ভবিষ্যতেও চেহারা দেখবেন। তো আমরা প্রতিদিন রাত 10:30টায় প্রতিভা প্রকাশের পক্ষ থেকে কবির কণ্ঠে কবিতা পাঠ হয়। আজকে অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম শান্তু, আশা করি আপনারা দেখবেন। এবং প্রতিদিন হয় রাত 10:30টায়, এক দিন এক একজন অতিথি হিসেবে আসেন, কবিতা পাঠ করেন। আর আমি আরেকটি তথ্য বলে রাখি, প্রতিভা প্রকাশে গ্রুপে যারা নিয়মিত কবিতা পোস্ট করবেন এবং কবিতার উপরে কমেন্ট করবেন, তাদের জন্য মাস শেষে পুরস্কার রয়েছে। আপনারা পোস্টটা দেখে নেবেন, পিন পোস্টে কিন্তু অনেক রকমের ঘোষণা দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এটা হলো পাঠক বন্ধু পুরস্কার দেওয়া হয়। আর আরেকটি ঘোষণা দিচ্ছি, প্রতিভা প্রকাশের পক্ষ থেকে লেখক অভিধান নামক একটা গ্রন্থ আমরা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি, এবং অনেকেই ইতিমধ্যে জমা দিয়েছেন তথ্য, কিন্তু সংখ্যাটা আমি বলবো খুব বেশি না। আপনারা সাহস রাখুন, সবার তথ্য প্রতিভা প্রকাশের এই অভিধানে যাবে। আপনি দয়া করে পিন পোস্ট থেকে অভিধান লেখা দেওয়ার নিয়ম এবং তথ্যাবলী মেসেজটা দেখে নেবেন, পোস্টটা দেখে নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। আমার খুব উত্তেজনা, খুব মানে আনন্দ যে প্রতিভা প্রকাশ নিয়ে অনেক রকম কাজ করার সুযোগ পাচ্ছি, শুধু আপনারা পাশে আছেন বলেই। তো আমাদের সাথে থাকুন, এবং শামীম রহমানকে অনুরোধ করব আজকের লাইভটি এখানেই সমাপ্ত করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।